ব্রহ্মোত্তক ভয়ঙ্কর মিসাইল কেন রেডি করলো ভারত? ভারতের কোন ভয়ঙ্কর মিসাইলকে ইউএস ওয়ারশিপ কিলার বলা হচ্ছে? কেন আরব রাষ্ট্রগুলো নয়াদিল্লির সঙ্গে দ্রুত ডিফেন্স ডিল করছে? কেন ভারতের সঙ্গে দ্রুত সামরিক সমঝোতা যেতে চাইছেন ইউএস আর্মি সেক্রেটারি? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। আচ্ছা, আমরা যখন কোনো বিনিয়োগ করি বা ইনভেস্ট করি, সেটা যত ছোট হোক বড় হোক, দেখবেন সেটার মধ্যে একটা ফিউচার প্ল্যানিং লুকিয়ে থাকে, একটা ভবিষ্যৎ পরিকল্পনা লুকিয়ে থাকে। এটা আমাদের পরিবারের জন্য যেমন সত্যি, দেশের জন্য সত্যি, তেমনি এটা আন্তর্জাতিক দুনিয়ার জন্য সত্যি। যখন সেখানে আমরা কোনো সম্পর্ক বিনিয়োগে যাই, অথবা এটা ওয়ার স্ট্র্যাটেজির জন্য ভীষণভাবে সত্যি। আপনারা প্রায় দেখবেন যে আমেরিকা অথবা ডোনাল্ড ট্রাম্প তিনি যে সোশ্যাল সাইটে যে বক্তব্যগুলো তুলে আনেন, তার মধ্যে প্রচ্ছন্ন যুদ্ধের হুমকি থাকে, এবং সেই যুদ্ধের হুমকিটা এখন দক্ষিণ আমেরিকা, ইউরোপ ছাড়িয়ে এশিয়ার বিভিন্ন অংশে, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও প্রায় বিস্তৃত হয়ে পড়েছে। অনেকে বলছেন যে তাহলে হঠাৎ কি ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ পাগল হয়ে উঠলেন? বিশেষজ্ঞরা বলছেন না, তেমনটা নয়। পরিবর্তে অন্য একটা তত্ত্বের কথা তারা বলছেন এটার নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে আমেরিকার বা আধুনিক আমেরিকার যে মতবাদ তার উপরে। যেমনভাবে চীনে সুন জু ওয়ার স্ট্র্যাটেজিস্ট তিনি, এবং তার বই দ্য আর্ট অফ ওয়ার, এটাই মূলত চীনের যে যুদ্ধ নীতি বা তার সমর নীতির মূল ভিত্তি বলে ধরা হয়। তেমনি আমেরিকা বা আধুনিক আমেরিকার যিনি ওয়ার স্ট্র্যাটেজিস্ট মার্কিন কূটনীতিবিদ ছিলেন হেনরি কিসিঞ্জার, তাকে ধরা হয়। এবং এই হেনরি কিসিঞ্জারের যে বিখ্যাত বই ওয়ার্ল্ড অর্ডার, তার মধ্যে লিপিবদ্ধ আছে কিভাবে গোটা বিষয়টা করতে হবে। এবং সেখানে যে ছবিটা উঠে এসছে, হেনরি কিসিঞ্জারের বইয়ের পাতায় পাতায় সেই উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে যে আধুনিক আমেরিকা সবসময় যুদ্ধ বা সোকল্ড ওয়ারের জন্য গুলি খরচ করবে না, পরিবর্তে ঘুর পথে এই আধুনিক আমেরিকা তার মানচিত্রকে বিস্তৃত করবে, তাকে প্রসারিত করবে একটিও গুলি না খরচ করে। এবং অনেকে মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প সেই হেনরি কিসিঞ্জার, যিনি আধুনিক আমেরিকার সমরনীতির অন্যতম বড় স্ট্র্যাটেজিস্ট বলে মনে করা হয়, তার পথকে অনুসরণ করছেন। এবং একে বলা হয় ডিফেন্স ডিপ্লোম্যাসি। ফলো করে দেখবেন আপনারা যে যেভাবে ইউএস আর্মির টার্গেটে রয়েছে ইরান, ঠিক একইভাবে ইউএস আর্মির টার্গেটে রয়েছে ইউরোপের গ্রিনল্যান্ডও। অর্থাৎ উভয় ছবি এখানে মিলে যাচ্ছে, একই সুতোয় আপনারা রাখতে পারবেন। এবং সবসময় কি ইউএস আর্মি বা নেভি সিল বা তাদের এয়ারফোর্স পৌঁছতে পারবে কোনো দেশে? কারণ আন্তর্জাতিক নিয়ম আছে, নীতি আছে, প্রোটোকল আছে, সেটা সম্ভব নয়। তাহলে যেখানে ইউএস আর্মিকে কোনো একটা ন্যারেটিভের মাধ্যমে পৌঁছতে বা পাঠাতে না পারবে আমেরিকা, সেক্ষেত্রে আমেরিকার যে গোয়েন্দা বাহিনী রয়েছে, সিআইএ রয়েছে, তাদের এজেন্টরা রয়েছে, তারা পৌঁছে যাবে। তারা পৌঁছে কোনো একটি দেশের সেনাবাহিনীর মধ্যে বিভাজন ঘটিয়ে দেবে। সেটা অর্থ দিয়ে হতে পারে, তথ্যের মাধ্যমে হতে পারে, অনেক কিছুর মাধ্যমে হতে পারে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসছে এবং খুব চাঞ্চল্যকরভাবে উঠে এসছে। প্রথমটি ঘটেছে পৃথিবীর তৃতীয় শক্তিশালী রাষ্ট্র চীনের ক্ষেত্রে। এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তাকে কার্যত প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। একটি বৈঠক চীনে সম্প্রতি হয় এবং সেই বৈঠকটা অত্যন্ত কনফিডেন্সিয়াল এবং হাই লেভেল মিটিং ছিল। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি উপস্থিত ছিলেন বা তার থাকার কথা ছিল। তবে সেখানে একটা বড় ঘটনা ঘটে যায়। কি সেই ঘটনা? সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বাঁচানোর জন্য তার যে স্পেশাল প্রোটেকশন গ্রুপের নিরাপত্তারক্ষী বা চীনের যেটাকে বলা হয় পোশাকি নাম সেন্ট্রাল গার্ড ব্যুরো সিবিজি, এই প্রোটেকশন গ্রুপের যারা আধিকারিক এবং অফিসার, তাদেরকে গুলির লড়াইয়ে নামতে হয়। এবং সেখানে বিদ্রোহ দেখা দিয়েছিল, এবং বিদ্রোহ বহির্দেশ থেকে নয়, সরাসরি চীনা সেনাবাহিনীর বেশ কয়েকজন সিনিয়র আর্মি অফিসার পরিকল্পনা করেছিলেন, ব্লুপ্রিন্ট সাজিয়েছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে খতম করে দেব। এবং সেই কারণে সেই গুলির লড়াইয়ে যেমন 12 জন শীর্ষস্থানীয় চীনা আর্মি অফিসার বা তাদের সেনা জওয়ানের মৃত্যু হয়, একই সঙ্গে 9 জন স্পেশাল প্রোটেকশন গ্রুপ যারা চীনা প্রেসিডেন্টকে সবসময় ঘিরে থাকেন, অর্থাৎ সেন্ট্রাল ভিরো গার্ড, তাদের মৃত্যু হয়। এই 9 জনের মৃত্যু হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যারা বিদ্রোহ করেছিলেন, আরও বেশ কয়েকজন ছিলেন অ্যাক্টিভ, তাদের প্রত্যেককেই রাষ্ট্র অর্থাৎ চীনের তরফে এই সেনা জেনারেলদের
তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট আসছে যে সিআইএ অত্যন্ত পরিকল্পনা মাফিক গোটা প্লটটা সাজিয়েছিল চীনকে ভেতর থেকে ভেঙে দিতে, উইক করতে, অর্থাৎ সেই হেনরি কিসিঞ্জারের সেই বক্তব্য তার বইতে। এবং পরবর্তী ছবিটা যেটা গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে, আমাদের কাছে তথ্য এসে পৌঁছচ্ছে, সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে। সেখানেও একই ঘটনা ঘটেছে। সেখানেও বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তার বিরুদ্ধে একটা সফট সেনা কু তৈরি করার চেষ্টা হয় এবং সেটাকে ইতিমধ্যে ভেস্তে দেওয়া গেলেও তারও চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে কিছুটা পরবর্তী সময়। সেটা কি? তা হলো যে এখানে সিআইএ মূলত আমেরিকার নাগরিক এবং বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানকে ব্যবহার করছে। খলিলুর রহমান তিনি চাইছেন যে বাংলাদেশ সেনাপ্রধানকে অপসারণ ঘটাতে। কারণটা কি? কারণটা হলো যে তথ্য আমরা জানতে পারছি যে সেনাপ্রধানের যে অবসরের সময়সীমা তাকে বৃদ্ধি করা হয়েছে এবং অনেকটাই এক্সটেন্ড করা হয়েছে এবং এটা আমেরিকার পক্ষে মেনে নেওয়া প্রায় কঠিন, কারণ আমেরিকা অনেকগুলো এজেন্ডা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে তাদের ডিফেন্স বেসকে তৈরি করছে। তাই মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে এবং খলিলুর রহমানের মাধ্যমে সরাসরি সিআইএ একটা বোর্ডে সাজায়, একটা গুটি সাজায়, একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে SM কামরুল হাসানকে তুলে আনা, তাকে সেখানে বসানো, একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে তাকে নিয়ে আসা PSO পদে। এবং পরিকল্পনা যেটা ছিল, যেটা বিভিন্ন তথ্য আমরা জানতে পারছি, বিভিন্ন কনফিডেন্সিয়াল রিপোর্ট আমরা জানতে পারছি, এই ফাইজুর রহমানকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জায়গায় পরবর্তী সময় তারা স্থলাভিষিক্ত করতে চাইছিলেন। তার দুটো বড় কারণ হলো যে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডার, যেখানে চীন ইতিমধ্যে তাদের বড় বেস তৈরি করতে পেরেছে, কড়া উপস্থিতি জানান দিচ্ছে, সেখানে আরও বেশি করে US ফোর্সকে তারা ডিপ্লয়মেন্ট ঘটাতে চাইছেন, আরও বেশি করে তারা প্রভাব খাটাতে চাইছেন। একই সঙ্গে রাখাইন করিডর, যেটার বিরোধিতা ওয়াকারুজ্জামান প্রথম থেকে করছিলেন, সেইটা ওয়াকারুজ্জামানের অবর্তমানে তাকে হাতে নেওয়ার পরিকল্পনা করেছিল সিআইএ এবং ব্যবহার করা হচ্ছিল খলিলুর রহমানকে। কিন্তু যে তথ্য আমাদের সামনে এসে পৌঁছচ্ছে, ইতিমধ্যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই সফট কুকে ভেস্তে দিয়ে নিজের হাতেই সেনাবাহিনীর একটা অংশের ক্ষমতা রাখতে পেরেছেন। আর একটা অংশ অবশ্যই বিভিন্ন বৈদেশিক শক্তির হাতে আছে বলে একটা বড় অংশ বা বিশেষজ্ঞরা মনে করছেন। যদি আমি এই ক্ষেত্র থেকে ফোকাসকে শিফট করে ইরানের দিকে নিয়ে যাই, যেখানে যুদ্ধের বেগ ভীষণ ঘন, সেখানেও একই ছবি। সেখানে মার্কিন অর্থাৎ US-এর বা সিআইএর ব্লুপ্রিন্ট রেডি রয়েছে। কি ছবিটা হলো বর্তমানে খামেনি বা বর্তমান শাসক যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে রেজা পাহলেভি, যিনি মূলত ইরান থেকে বিতাড়িত এবং সেখানকার শাসককুলের সঙ্গে একসময় যুক্ত ছিলেন, বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসির বাসিন্দা এবং তার মূল নিরাপত্তা দিয়ে থাকে হোয়াইট হাউস, তাকে নিয়ে এসে তেহরানের সিংহাসনে বসিয়ে দেওয়া এবং তার মাধ্যমেই আমেরিকার যাবতীয় পলিসিকে মেক করা হবে এবং ভারতকে চাবাহার এবং অন্যান্য অংশ থেকে দ্রুত সরিয়ে দেওয়া হবে। যে কারণে পুরো ব্লুপ্রিন্টটা রেডি করা হয়েছে। এই কারণে আমেরিকার যে 7th ফ্লিট, তাদের CBG এই মুহূর্তে হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ হরমুজে রেডি রয়েছে এবং আমেরিকার বিভিন্ন যে বেসগুলো রয়েছে ইরানকে ঘিরে, যেমন কাতারের আল উদেদ সহ বিভিন্ন অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটার জেট রেডি আছে এয়ার স্ট্রাইক করার জন্য। কিন্তু কোথাও যেন আমেরিকার এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার বা CBG তারা থমকে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন দুটি কারণ। তার মধ্যে বড় কারণ হলো যে দুই মহাশক্তিধর রাষ্ট্র রাশিয়া এবং ভারতের কড়া উপস্থিতি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ইরানের মধ্যবর্তী অংশে যে ছোট্ট বা সরু হয়ে আসা ক্যাসপিয়ান সি, এই ক্যাসপিয়ান সির অপোজিটেই রয়েছে রাশিয়া এবং প্রয়োজনে যদি মস্কো প্রচুর পরিমাণে সমরাস্ত্র এই ছোট্ট সাগর পেরিয়ে তেহরানকে পৌঁছে দেয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই, যেটা ইতিমধ্যে আমেরিকার গোয়েন্দাকর্তারা জানতে পেরেছেন। তারা এখানটায় আশঙ্কিত বোধ করছেন। অন্যদিকে মূলত বিশেষজ্ঞরা মনে করছেন যে যতই 7th ফ্লিট পাঠানোর চেষ্টা করা হোক, মূলত ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বেঁধে গেলে সেই যুদ্ধ হবে মূলত ড্রোন এবং মিসাইলের। এবং বিশেষজ্ঞরা বা সবর বিশেষজ্ঞরা এটাও বলেন যে সারা বিশ্বে ইসরায়েলের পর সবথেকে বেশি অ্যাটাক ড্রোন তৈরিতে অভ্যস্ত ইরান, তাদের R&D এক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। এছাড়াও ইরান আর একটা ব্যাপারে সারা বিশ্বকে অর্থাৎ যুদ্ধক্ষেত্রকে চমক দিতে ওস্তাদ, তা হলো তাদের গেরিলা কায়দায় বোটের মাধ্যমে আক্রমণ। এটা করতে ইরান দীর্ঘ বছর ধরে অভ্যস্ত। তার ফলাফল আমেরিকা সহ বিভিন্ন পশ্চিম বিশ্বের রাষ্ট্র বিভিন্ন সময় পেয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সেটা কিভাবে? অর্থাৎ গেরিলা কায়দায় বোটের মাধ্যমে বড় বড় যে যুদ্ধ জাহাজগুলোকে শুয়ে দেওয়ার ক্ষমতা নাকি ইরানের হাতে আছে, সেই গোপন বিদ্যা তারা জানে। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ওয়ারশিপসগুলো কিছুটা থমকানোর চেষ্টা করছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, ইরান বিনা যুদ্ধে মাটি ছাড়বে না। আবার আপনারা ভালো করে ফলো করে দেখবেন যে এই জিওপলিটিক্সে ভারতবর্ষের ভূমিকাও ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেন সেটা বলছি, তার আগে একটা বিষয় বোঝার প্রয়োজন যে আমেরিকার লক্ষ্যে শুধু ইরান নয়,
আমেরিকার লক্ষ্যে রয়েছে ইরানের পরবর্তী ক্ষেত্রে আরবের একাধিক দেশ, যে কারণে আমেরিকা তার ওই হেনরি কিসিঞ্জারের আধুনিক সমর নীতি অনুসারেই তারা তাদের যে ছবিটা আঁকার চেষ্টা করছে তা হলো এই সৌদির মাধ্যমে তারা ইউএইকে ডিফেন্স ডিপ্লোম্যাসির মাধ্যমে অনেকটাই সাপ্রেস করার চেষ্টা করছে, অনেকটা কাবু করার চেষ্টা করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যে সৌদি বিভিন্নভাবে ইউএইর সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে অনেকে মনে করছেন। এটা আপনারা ফলো করে দেখবেন যে সোকল্ড যে ডিপ্লোম্যাসি বা ডিপ্লোম্যাটিক প্রসেস ছাড়াই হঠাৎ করেই ইউএইর যিনি শাসক অর্থাৎ শেখ মোহাম্মদ বিন জায়েদ তিনি দ্রুত ভারতে চলে আসেন এবং তার আগে পিছে সেই অর্থে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণাও ছিল না এবং এসেই তিনি নয়াদিল্লির সঙ্গে অর্থাৎ আবুধাবি এবং নয়াদিল্লির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভীষণ স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড একটা ডিফেন্স ডিল। সেই ডিলটা হয় যে আবুধাবির উপর যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে তাহলে এখন থেকে সেই চুক্তি মোতাবেক নয়াদিল্লি মনে করবে সেটা তাদের উপর আক্রমণ, অথবা যদি ভারতের উপর কোনো আক্রমণ সারে যে কোনো দেশ, সেটা পাকিস্তান বা অন্য কোনো দেশ, সেটা আবুধাবি বা ইউএই মনে করবে তাদের উপর আক্রমণ। এই চুক্তি সম্পন্ন হয়েছে এবং এই চুক্তি সম্পন্ন হওয়ার পরপরই তিনটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সাড়া জাগানো সিদ্ধান্ত নিয়েছে ইউএই। সেই সিদ্ধান্তগুলো কি? প্রথম সিদ্ধান্তই ইউএই আমেরিকাকে জানিয়ে দিয়েছে, তারা পরিষ্কার বলেছে যে তাদের আলডাফরা এয়ারবেস, যেটা আমেরিকান এয়ারবেস রয়েছে ইউএইতে, সেটাকে খুব দ্রুত ছেড়ে দিতে হবে। তারা ইতিমধ্যে নোটিশ পাঠিয়েও দিয়েছে। একই সঙ্গে ইউএইর তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকাকে যে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যে এয়ার স্ট্রাইক চালানো হবে সেই এয়ার স্ট্রাইকে ইউএইর আকাশকে ব্যবহার করা যাবে না, আবুধাবির আকাশকে ব্যবহার করা যাবে না। পরিষ্কার নীতি, পরিষ্কার তাদের ঘোষণা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে তাদের অবস্থান। একই সঙ্গে ইসলামাবাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানে বিনিয়োগ করার যে সিদ্ধান্ত ইউএই নিয়েছিল তাকে তারা রদ করেছে। এবং তৃতীয়ত, যে বিপুল পরিমাণ ফাইটার জেট আমেরিকা ইউএইকে বেচতে চাইছিল, বিক্রি করতে চাইছিল, সেটাকেও তারা রদ করে পরিবর্তে আমেরিকার ঘোষিত বিরোধী এই মুহূর্তে ন্যাটো গোষ্ঠীভুক্ত অন্যতম সেরা শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স, তাদের কাছ থেকে বেশ ভালো পরিমাণ রাফায়েল কিনছে আবুধাবি এবং এই বিপুল পরিমাণ রাফায়েল পরবর্তী সময় তারা ভারত থেকেই মেনটেন্যান্স করবে বলে এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রগুলো কনফার্ম করছে। তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে একটা প্রশ্ন এই মুহূর্তে উঠতে পারে যে বিশ্বের বিভিন্ন ভীত সন্ত্রস্ত রাষ্ট্র যাদেরকে আমেরিকা ভয় দেখাচ্ছে, আমেরিকা জোর করে তাদের মাটি দখল করতে চাইছে, তাদের কাছে কেন ভারতবর্ষ এই মুহূর্তে দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে? বলছি তার আগে এটা বোঝার প্রয়োজন যে সিআইএর মতলবটা কি। ইতিমধ্যে আমেরিকার নির্দেশে সিআইএর সক্রিয়তায় ন্যাটোর স্টাইলে একটা জোট গঠন করা হয়েছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং সেই জোটে রয়েছে তুরস্ক, পাকিস্তান এবং অবশ্যই আমাদের পূর্বের প্রতিবেশী বাংলাদেশ। এবং শুধু জোট হিসেবে নয়, ন্যাটো যেমন মিলিটারি অ্যালায়েন্স তৈরি করে, এরা তাই করেছে এবং সেটাকে বাস্তবায়িত করতে মোহাম্মদ ইউনূসের সক্রিয়তায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা সীমান্ত ঘেঁষে, বলা ভালো যে উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষে বগুড়াতে একটা অ্যাটাক ড্রোন ইউনিট তৈরি করা হচ্ছে, এটা তুরস্কের পয়সায় হচ্ছে এবং তার পাশাপাশি সেখানে বিমান ঘাঁটিও তৈরি করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধিকারিকরা সেটা পরিদর্শন করেছেন। সেটা অবশ্যই তো মিষ্টি খাওয়ার দোকান নয়, ফলে সেটার মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা হতে পারে ভবিষ্যতে, বা ভারতকে আঘাত করার চেষ্টা করা হতে পারে, এটা বিশ্বজ্ঞরা মনে করছেন, আমরা বলছি। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত এমন একটা গুরুত্বপূর্ণ সমর বা ওয়ার ওরিয়েন্টেড পদক্ষেপ নিয়েছে, ভারত এমন একটা গুরুত্বপূর্ণ ওয়ার ইকুইপমেন্ট তৈরি করতে পেরেছে, এমন একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর মিসাইল তৈরি করতে পেরেছে, যেটা নাকি ইতিমধ্যে আমেরিকাকে শঙ্কিত করে তুলেছে। ভারতের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপটা কি বলছি আপনাদের। সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে বিশ্বের ভয়ঙ্করতম মিসাইল ভারত ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এবং যার কোড নেম বলা চলে LRASHM। এটা মূলত লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এবং এই রেঞ্জে এ ধরনের বা এই ক্যাটাগরির মিসাইল আরও কিছু সারা বিশ্বে আছে, যেমন ইস্কান্দার রয়েছে বা চীনের DF-17 রয়েছে এবং এদের প্রত্যেকেরই রেঞ্জ অর্থাৎ এই LRASHM অথবা বাকি যেগুলো নাম বললাম প্রত্যেকেরই রেঞ্জ 1500 কিলোমিটার বা তার আশেপাশেই। কিন্তু ভারতের এই মিসাইলটি ভয়ঙ্কর কারণ এখনও পর্যন্ত সারা বিশ্বে এই ধরনের মিসাইল এত ভয়ঙ্কর বৈশিষ্ট্য নিয়ে আসেনি। কী কারণে বলুন তো এই মিসাইলটা এত খতরনাক? মূলত আমাদের DRDOর হাতে তৈরি এই লং রেঞ্জ হাইপারসোনিক গ্লাইড মিসাইলটি সবথেকে গতিবেগ বেশি এবং অন্যান্য তার প্রতিযোগী মিসাইলের থেকে এর গতিবেগ অনেক অনেক বেশি। অর্থাৎ ব্রহ্মোস যা প্রতিরোধ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ পাকিস্তান, সেই ব্রহ্মোসের সর্বোচ্চ গতিবেগ 2 ম্যাক এবং বাদবাকি যে সমস্ত মিসাইল বলছি ইস্কান্দার অথবা DF-17 এদেরও গতিবেগ 2 ম্যাকের আশেপাশেই। কিন্তু এই নতুন মিসাইল যেটা DRDO তৈরি করেছে, আমরা প্রদর্শন করেছি, সেই মিসাইলটির সর্বোচ্চ গতিবেগ 10 ম্যাক এবং যেটা অ্যাভারেজে 8 ম্যাক পর্যন্ত যায়।
অর্থাৎ পৃথিবীর এমন কোনো মিসাইল ডিটেকশন সিস্টেম নেই যেটা এটাকে এই মুহূর্তে ডিটেক্ট করতে পারে। প্রথম এটার এত বড় খতরনাক বৈশিষ্ট্য যেটা সামনে আসছে, সারা বিশ্ব চমকে গেছে ভারতের তৈরি খতরনাক মিসাইল দেখে। এছাড়াও রয়েছে এই মিসাইলটির একাধিক বৈশিষ্ট্য যেটা এই মিসাইলটিকে অন্যান্য তার প্রতিযোগী যে মিসাইল আছে তার থেকে অনেক বেশি খতরনাক এবং ভয়ঙ্কর করে তুলেছে। এই মিসাইলটির মধ্যে রয়েছে মাল্টিপল স্কিপ ম্যানুভার, যার সাহায্যে এই মিসাইলটি সামনে যে কোনো ধরনের বাধা আসলে তাকে কাটিয়ে তার সঠিক লক্ষ্যে হিট করতে পারে। এই মাল্টিপল স্কিপ ম্যানুভার এটি ডিপেন্ড করছে মিসাইলটির কোয়াসি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি সিস্টেমের ওপরে। এই কোয়াসি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি সিস্টেমটি কি? এই কোয়াসি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি সিস্টেমের মাধ্যমে এই মিসাইলটি যেটা ডিআরডিও তৈরি করেছে সেটি ভীষণভাবে লো অল্টিটিউডে থাকতে পারে, অর্থাৎ কোনো সোকল্ড বা ট্র্যাডিশনাল রাডার সিস্টেমের মাধ্যমে একে ডিটেক্ট করা সম্ভব হয় না। অর্থাৎ যদি আমরা মোটের উপর ধরে নিই তাহলে যেমনভাবে পৃথিবীর পঞ্চম প্রজন্ম বা 4.5 জেনারেশনের যে ফাইটার জেটগুলো আছে সেগুলো যেমন ম্যানুভার অর্থাৎ জি ম্যানুভার অন্যান্য ধরনের তারা কলাকৌশল দেখাতে পারে, বিভিন্নভাবে তাদের বিভিন্ন স্কিলকে দেখাতে পারে, ঠিক এই মিসাইলটিও ততটাই ততটাই বৈশিষ্ট্য সম্পন্ন। এটাও মিড এয়ারে ম্যানুভার সিস্টেমে যেতে পারে, অর্থাৎ তাকে বিভিন্নভাবে তাকে অদল বদল ঘটিয়ে তার যে নির্দিষ্ট লক্ষ্যেটা এগিয়ে যায় এবং একদম যে অবজেক্টে তার পৌঁছানোর কথা নিখুঁত লক্ষ্যে সেখানে আঘাত করতে পারে। এখনও পর্যন্ত এত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এত প্রিসাইজড অ্যাটাকের কোনো মিসাইল পৃথিবীতে আর কোনো দেশের হাতে আছে বলে বিশ্বকরা দাবি করছেন না। এবার আসি আমেরিকার ক্ষেত্রে। আমেরিকা এখন থমকে গেল। আমেরিকার ভয় পাওয়ার কারণটা কি? কারণ এই মিসাইলটির মধ্যে ক্রুজ এবং ব্যালিস্টিক সিস্টেমকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে এর এই স্কিপ ম্যানুভার স্কিলকে বাড়ানোর জন্য। এবার কথায় কথা আমরা দেখেছি আমেরিকা যে কোনো দেশে, না ভেনেজুয়েলা হোক, ইরান হোক, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি যে 7th ফ্লিটকে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের সিবিজিকে পাঠিয়ে দিয়েছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার বা নৌবাহিনীকে পাঠিয়ে দিয়েছে বিশাল সমরসজ্জা সমেত, বারংবার দেখেছি। এবং আমরা দেখেছি যে আমেরিকার ফোর্ড ক্লাস, নিমিটস ক্লাস, তাদের লিঙ্কন ক্লাসের যে সিবিজিগুলো আছে তারা বিভিন্ন সময়, কারণ সারা পৃথিবীটাকে আমেরিকা তাদের থিয়েটার কমান্ড বলে মনে করে, যখন তখন যে কোনো দেশের বিরুদ্ধে তারা বিশাল আকৃতির এই ক্যারিয়ার ব্যাটেলগুলোকে পাঠিয়ে দিয়ে দেশটিকে অবরুদ্ধ করে দেয়। এবার থেকে সেখানে একদম আসতে পারবে না, কারণ ভারতবর্ষের যে জলসীমা, ভারত মহাসাগরে আমেরিকা অনুপ্রবেশের চেষ্টা করছেন আমরা জানি। ফলে সেখানে ভারতবর্ষের জলসীমার 1500 কিলোমিটারের মধ্যে আমেরিকা কেন কোনো দেশেরই কোনো সিবিজি এখন থেকে আর প্রবেশ বা অনুপ্রবেশের চেষ্টা পর্যন্ত করতে পারবে না যদি ভারত না চায়। কারণ এক্ষেত্রে আমাদের এই অত্যাধুনিক মিসাইল, যাকে বিশ্বকরা বলছেন সিবিজি কিলার, একদমই ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ কিলার বা এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার, এই মিসাইলকে আমরা লঞ্চ করে হিট করলে তাকে ঠেকানোর মতো ক্ষমতা আজকের সময় দাঁড়িয়ে আমেরিকার নেই। কারণ আমেরিকার যতগুলো সিবিজি রয়েছে, অর্থাৎ ফোর্ড ক্লাস, নিমিটস ক্লাস বা লিঙ্কন ক্লাস, সেখানে মূলত থার্ড জাতীয় তাদের এয়ার ডিফেন্সকে ইনস্টল করা থাকে। এটার মূলত যে ডিটেকশন ক্ষমতা 350 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু ভারতবর্ষের তৈরি অত্যাধুনিক মিসাইল তাকে কোনো রাডার সিস্টেম বা মিসাইল ডিটেকশন সিস্টেম দিয়ে ট্র্যাক করা সম্ভব নয়, এটা বিশ্বকরা দেখে দিয়েছেন। ফলে যে মুহূর্তে আমেরিকার ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ভারতবর্ষের জলসীমায়, অর্থাৎ ভারত মহাসাগরের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালাবে, যদি পরিস্থিতি তৈরি হয় মুহূর্তে তাকে দ্বিখণ্ডিত করতে পারবে আমাদের মিসাইল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এই অত্যাধুনিক মিসাইল যেটা আমরা একাধিকবার টেস্ট করে নিয়েছি, পরীক্ষা করে নিয়েছি, সেটি সামনে আসার পরে আপনারা জিনিস ফলো করেছেন, সেটা হলো খুব দ্রুত এবং দায়িত্ব নিয়েই প্রায় আমেরিকার অর্থাৎ ইউএস আর্মি সেক্রেটারি ড্যানিয়েল পি ড্রিসকল তিনি দ্রুত নয়াদিল্লি ছুটে এসছেন এবং এসে তিনি প্রায় তোষামদের ভঙ্গিতে ভারতকে একাধিক ডিফেন্স ডিলের জন্য আমেরিকার সঙ্গে তোষামত করেছেন, যে তথ্য আমরা জানতে পারছি। এবং ভারত এবং আমেরিকার মধ্যে আর্মি টু আর্মি এনগেজমেন্টের কথা আরও বেশিভাবে তিনি বলছেন, যাতে আরও বেশি করে আর্মি টু আর্মি, অর্থাৎ ইউএস আর্মি এবং ইন্ডিয়ান আর্মিকে আরও বেশি এনগেজ করে যে একটা জায়গায় আনা যায়। ভয় পেয়েছেন, ভয় লাগছে, সেটা অনেকেই বুঝতে পারছে। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন এই ইউএস আর্মি সেক্রেটারি তিনি ভারতবর্ষে কার্যত নয়াদিল্লিকে তিনি তোষামত করছেন, সেই সময় আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেই সময় তাজিকিস্তান থেকে রাশিয়ার একটি স্পেশাল এয়ারক্রাফট ওড়ে, যেটা সুখোই ডিজাইন ভিরোর তৈরি, যার পোশাকি কোড নেম SJ-100। এবং এই স্পেশাল এয়ারক্রাফটে রাশিয়ার 50 জন শীর্ষস্থানীয় অফিসার তারা পাকিস্তানের দখল করে রাখা ভারতের মাটি, আমাদের কাশ্মীর অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের ওপর দিয়ে ভারতে প্রবেশ করে এবং নয়াদিল্লিতে সে পৌঁছয়। এবং মূল উদ্দেশ্য হলো, এই শীর্ষস্থানীয় 50 জন যারা রাশিয়ান আধিকারিক এসছেন তাদের মূল উদ্দেশ্য ভারতের সঙ্গে আরও বেশি করে ডিফেন্স ডিল, সামরিক চুক্তি এবং এই রিজিয়নে বা পুরো বিশ্বজুড়ে ভারত এবং রাশিয়ার যে অপরিসীম সামরিক শক্তিকে ছড়িয়ে দেওয়া, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে
মার্কিন অর্থাৎ ইউএস সমর সচিব থাকা অবস্থাতেই এই আলোচনা শুরু হয়। বিষয়টা ভীষণভাবে ইঙ্গিতপূর্ণ এবং সমীকরণকে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। আর যে প্রথমেই বলছিলাম যে বাংলা সীমান্ত ঘেঁষে বগুড়ায় যে ইউনিট তৈরি করেছে অ্যান্টি অ্যাটাক ড্রোনের যে প্ল্যান্ট মোহাম্মদ ইউনূসের সরকার তৈরি করেছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করেছে, তার কী হবে? বিশ্বকরা মনে করছেন যে ব্রহ্মসের দরকার নেই, এটার জন্য আমাদের হ্যারপ বা আমাদের নাগা শক্তির মতো যে অ্যাটাক ড্রোন আছে যদি প্রয়োজন হয় তাহলে সেগুলি এনাফ। বাকিটা সময় বলবে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আরও গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।